কিরণ রাও নিজের লাপাতা লেডিস সিনেমায় মেয়েদের শিক্ষা, আত্মনির্ভরতা, পণ প্রথা এইসব বিষয়গুলি দেখাবার চেষ্টা করেছেন। শুধু যে মেয়েদের সমস্যা দেখিয়েছেন তাই নয়, বরং তার সমাধানও দেওয়ার চেষ্টা করেছে এবং এই পুরো ঘটনাটাই দেখানো হয়েছে কমেডির মাধ্যমে। তাহলে চলুন আজ আমরা এক্সপ্লেন করব লাপাতা লেডিস মুভি স্টোরিটা। গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় নির্মল প্রদেশের গঙ্গারাম নামক একটি গ্রামের ঘটনা 2001 সালের, যেখানে দীপক আর ফুলের বিয়ে হয়েছে। এই বিয়েতে দীপক খুব খুশি। সে বারাত নিয়ে এসেছে তার বউকে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে মেয়ের বাড়ির লোক চায় যে ওদের গ্রামের পুরানো এক মন্দিরে মেয়ে জামাই যেন তাদের আগামী জীবন সুন্দর হওয়ার জন্য পুজো করে নেয়। যেই কারণে দীপকের বাড়ির সবাই ফিরে যায় আর সে একাই এখানে থেকে যায়। পরের দিন পুজো ভালোভাবে সম্পূর্ণ হয়ে যায়। পুজো হয়ে যাওয়ার পর দীপক তার বউকে নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে চায়। পরের সিনে দেখায় যে ফুলের ভাই তাদের দুজনকে ছাড়তে যাচ্ছে। অন্যদিকে ফুলের মা ফুলকে বলেছে যতক্ষণ না সে শ্বশুরবাড়ি পৌঁছে যাচ্ছে ততক্ষণ সে যেন নিজের ঘোমটা না খোলে। এবার আমরা দেখতে পাই দীপক আর ফুল বাসের ছাদে বসে আছে এবং দীপক ফুলকে বলছে যে ট্রেনে খুব ভিড় হলে গয়না চুরি হয়ে যেতে পারে, তাই তুমি তোমার গয়নাগুলো খুলে আমাকে দিয়ে দাও। ফুলও তার স্বামীর কথা মতো নিজের সব গয়না খুলে তাকে দিয়ে দেয়। এরপর আমরা দেখি দীপক আর ফুল ট্রেনে উঠে পড়েছে আর ওই একই কামরায় ওদের মতন আরও দুই বিবাহিত দম্পতি বসে আছে, যাদের কাপড়ও ছিল সেম ফুলেরই মতো। খুব ভিড় থাকার জন্য দীপক ফুলকে বসিয়ে দেয় আর নিজে দাঁড়িয়ে থাকে। তখন ওখানে অন্য এক পাত্রের মা দীপককে জিজ্ঞাসা করে যে সে মেয়ের বাড়ি থেকে কী পণ নিয়েছে। এই কথা বলার পর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে তারা বাইক, টাকা সবই নিয়েছে, কিন্তু তারপরও তাদের ছেলে প্রদীপ খুশি নয়, কারণ সে আরও পণ চাইতো। পরে যখন তারা শোনে যে দীপক কিছুই নেয়নি, তখন তারা ভাবে যে ছেলের মধ্যেই হয়তো কিছু সমস্যা আছে। যেখানে দীপককে সবার ভালো বলার কথা, সেখানে সবাই দীপকের দিকে এমনভাবেই তাকাচ্ছিল, মনে হচ্ছিল যেন সে কোনো বড় অপরাধ করে ফেলেছে। ঠিক তারপরেই দীপকের টয়লেটে যাওয়ার ছিল, তাই সে ফুলকে বলে চলে যায়। অন্যদিকে ট্রেনে ভিড় হওয়ার জন্য ফুল জানালার দিকে সরে বসে। এরপর দীপকও ফিরে এসে সিটে বসে পড়ে। তারপর সিন চলে যায় রাতে। দীপক দেখে যে তার স্টেশন এসে গিয়েছে, তাই সে তাড়াতাড়ি করে ফুলকে নিয়ে নেমে পড়ে। ফুলও তার সাথে চলে যায়। এরপর দীপকের বন্ধুরা ব্যান্ড পার্টি বাজিয়ে তাদেরকে ঘরে নিয়ে যায়। দীপকের মা ফুলকে বরণ করার জন্য এগিয়ে আসে। বরণ করার জন্য যখন ফুলকে তার ঘোমটা তুলতে বলা হয়, তখন সবাই চমকে যায়। তার কারণ সেটি তো ফুল ছিল না, সেটি ছিল অন্য একটি মেয়ে। তখন দীপকের মনে হয় যে ট্রেনের ওই ভিড়ে কারোর সাথে হয়তো বদলে গিয়েছে ফুল। এই সব দেখে দীপকের বাবা খুব রেগে যায় এবং মেয়েটিকে জানতে চায় যে সে কেন কিছু বলেনি। উত্তরে সেই মেয়েটি বলে যে অত বড় ঘোমটা থাকার কারণে সে নিজেও কিছু বুঝতে পারেনি। এরপর মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করা হলে সে বলে তার নাম পুষ্পা। তাকে তার স্বামীর নামও জানতে চাওয়া হয়, সে বলে তার স্বামীর নাম পঙ্কজ। এরপর যখন তাকে তার শ্বশুরবাড়ির ঠিকানা জানতে চাওয়া হয়, তখন উত্তরে সে বলে ছত্তিশগড়। কিন্তু অত বড় জায়গায় তার শ্বশুরবাড়ি এরা কি করে খুঁজে বের করবে, কারণ মেয়েটি তো ঠিক করে তার অ্যাড্রেসটাই বলতে পারছে না। এমনকি সে কোন স্টেশন থেকে ট্রেন ধরেছে সেটাও সে বলতে পারল না। সে তার বাড়ির ফোন নাম্বার দেয় যাতে তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করা যায়। তারপর আমরা অন্য সিনে দেখতে পাই পাতিলা স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে। ফুল খুব টায়ার্ড থাকায় সে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙে উঠে সে দেখে প্রায় সবাই ট্রেন থেকে নেমে যাচ্ছে, কিন্তু দীপককে সে কোথাওই দেখতে পায় না। অন্যদিকে প্রদীপও তার নতুন বউকে খুঁজতে থাকে। সে তার বউকে না পেয়ে খুব রেগে যাচ্ছিল। এরপর সে ফুলকে দেখতে পায়। ফুলের কাছে গিয়ে সে তাকে সাহায্য করতে চায়। সে বুঝতে পারছিল যে সেখানে ফুল একাই আছে, ফুলের সাথে সেখানে আর কেউই নেই, তাই সে ফুলকে নিজের সাথে যাওয়ার কথা বলে, কিন্তু ফুল কোনো কথা না উত্তর দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দীপক ফুলকে খুঁজতে স্টেশনে যায়, কিন্তু ফুল তো সেখানে পৌঁছায়নি, তাই সে হতাশ হয়েই বাড়ি ফিরে আসে।
অচেনা জায়গা, ফাঁকা স্টেশন, আর চেনা কেউই নেই ফুলের কাছে, তাই সে ভয়ে সারা রাত স্টেশনের বাথরুমেই কাটায়। সকাল হয়ে যায়, ফুলের কাছে একটা লোক আসে, যাকে দেখে সে ভয় পেয়ে পালাতে থাকে। তখনই তার সাথে ধাক্কা হয় ছোট্টু নামের একটা ছেলের, এবং সে তখন ফুলকে বলে যে এই লোকটা ভালো, সে তোমাকে কিছুই করবে না। এরপর ফুল ছোটুকে বলে যে সে হারিয়ে গিয়েছে। এই শুনে ছোটু ফুলকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। স্টেশন মাস্টার ফুলকে তার শ্বশুরবাড়ির গ্রামের নাম জিজ্ঞাসা করলে সে বলতে পারে না, কারণ সে তো জানতোই না। এরপর তার স্বামীর নাম জিজ্ঞাসা করলে তখনও সে চুপ করে থাকে, কারণ মেয়েরা তো তার স্বামীর নাম মুখে নেয় না। তাই সে নিজের হাতের মেহেন্দি দেখায়, যাতে তার স্বামীর নাম লেখা ছিল। স্টেশন মাস্টার সব কিছুই নোট করে নেয়। এরপর ছোটু ফুলকে স্টেশনের এক দাদির কাছে নিয়ে যায়। এই মঞ্জু দাদির স্টেশনে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, যেখানে সে চা সিঙ্গারা এইসব বিক্রি করত। ছোটু মঞ্জুকে বলে যে একমাত্র এই দাদি তোমাকে এখন সাহায্য করতে পারবে। এবার দাদি ফুলের সব কথা শুনে বলে যে তোর সোহাগ রাতও হয়ে গিয়েছে, তো সব গয়নাও সে নিয়ে নিয়েছে, তার মানে নিশ্চয়ই তোর বর তোকে ছেড়ে চলে গিয়েছে। উত্তরে ফুল বলে যে বিশ্বাস করো দাদি, এমনটা সে করেনি। দাদি তখন বলে যে আমি কেন বিশ্বাস করব, করলে তুই কর। যাক, অবশেষে দাদি ফুলকে সাহায্য করতে রাজি হয়ে যায়, এবং আমরা দেখি যে ফুলও ওই দাদির দোকানেই দাদির সাথে কাজ করতে শুরু করে। এদিকে ফুলকে খোঁজার জন্য দীপক তার বন্ধুদের নিয়ে পুলিশের কাছে যায়, যেখানে আমরা দেখতে পাই শ্যাম মনোহর নামের একজন ইন্সপেক্টরকে, যে কিনা পুরো কারাপ্ট ছিল। ঘুষ ছাড়া সে কোনো কাজই করতো না। দীপক যখন তার বউ ফুলের মিসিং ডায়েরি করতে যায়, তখন ইন্সপেক্টর শ্যাম তার কাছ থেকে 15,000 টাকা চায়। সেই মুহূর্তে দীপকের কাছে অতগুলো টাকা না থাকায় সে 5,000 টাকা পুলিশের হাতে দেয় এবং বলে যে বাকি টাকাটা সে পরে দিয়ে দেবে। পিছন থেকে দীপকের এক বন্ধু যখন বলে যে সেখানকার এমএলএর সাথে তাদের ভালো পরিচয় আছে, তখন শ্যাম 5,000 টাকাতেই রাজি হয়ে যায় এবং ফুলকে খোঁজার জন্য তার একটি ফটো চায়। শ্যাম দীপককে জিজ্ঞাসা করে যে ফুলের কোনো ফটো তার কাছে আছে কি। উত্তরে দীপক একটি ফটো বের করে এবং শ্যামের হাতে দেয়, যেটি তাদের বিয়েতে তোলা একমাত্র ফটো। তখন ফটোটি দেখে শ্যাম বলে বাহ, খুব সুন্দর দেখতে, এই বলে সে মজা করতে থাকে। তার কারণ ফটোটির মধ্যেও ফুলের মুখে বড় ঘোমটা থাকায় মুখটি দেখাই যাচ্ছিল না। এখন শ্যাম দীপককে বলে যে এবারে আমি তাহলে ফুলকে কিভাবে খুঁজব। এবার শ্যাম দীপকের থেকে পুষ্পা সব ডিটেলস নেয় এবং পুষ্পাকে থানায় নিয়ে আসার কথা বলে। অন্যদিকে প্রদীপকে দেখায় সেও থানায় গিয়েছে তার বউ হারিয়ে যাওয়ার রিপোর্ট লেখাতে। সেখানে জানা যায় যে এইটা তার দ্বিতীয় বিয়ে। তার প্রথম বউকে সে পুড়িয়ে মেরে ফেলেছিল, কিন্তু সঠিক তথ্য প্রমাণের অভাবে কেসটি বন্ধ হয়ে যায়। পরের সিনে দেখায় দীপক বাড়ি ফিরে এসেছে এবং বাড়ি ফিরে সে জানতে পারে যে পুষ্পাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাই তার বাড়ির সকলেই খুব চিন্তিত হয়ে পড়েছে। কিছুক্ষণ পর পুষ্পা চলে আসে, আর তাকে যখন দীপকের মা জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল, তখন সে উত্তরে বলে যে সে মন্দিরে গিয়েছিল। এরপর দীপক পুষ্পাকে কাল থানায় যাওয়ার কথা বললে পুষ্পা ভয় পেয়ে যায়। অন্যদিকে থানায় একটি ফ্যাক্স আসে, যেখানে অন্য একটি গ্রামেও এই একই রকম বউ হারানোর ঘটনা ঘটেছে, কিন্তু তফাৎ এইটা যে সেখানে মেয়েটার নাম জয়া ছিল। তাই শ্যাম ভাবতে থাকে যে কিছু তো গণ্ডগোল এখানে আছে। এরপর আমরা রাতের অন্ধকারে পুষ্পাকে দেখতে পাই, যে নিজের ফোনে নূতন সিম লাগাচ্ছিল, যেটা সে মন্দিরে যাওয়ার বাহানা করে নিয়ে এসেছে। পরের সিনে আমরা ফুলকে সেই দাদির দোকানে দেখতে পাই। দাদি ফুলকে বলে তুই পুলিশকে সব কিছু জানিয়ে দে, কিন্তু ফুল তখনও বলতে থাকে যে না, আমার স্বামী আমাকে ঠিকই খুঁজছে আর সে আমাকে নিতে আসবে। এরপর সিন চলে যায় পুষ্পার দিকে। সে দীপকের বৌদি পুনমের সাথে বসে কথা বলছে।
ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে। এখানেই পুষ্পা জানতে পারে যে দীপকের বৌদি ড্রয়িং করতে ভালোবাসে, কিন্তু বিয়ের পর সে ড্রয়িং করা বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই দীপকের বৌদিও পুষ্পার হাতে করা ট্যাটুটা দেখতে পেয়ে যায়, যাতে জয়া নাম লেখা ছিল। তার মানে পুষ্পা সবার কাছ থেকে নিজের আসল পরিচয়টা গোপন করে যাচ্ছে, কিন্তু কেন সেটা এখনও দেখানো হয়নি। সিন চেঞ্জ হয় আর দীপক পুষ্পাকে নিয়ে থানায় আসে। সেখানে পুলিশ শ্যাম তাকে জিজ্ঞাসা করতে থাকে তার বাড়ি কোথায়, তার শ্বশুর বাড়ি কোথায়, কিন্তু পুষ্পা ঠিক করে কিছুই উত্তর দিচ্ছিল না। সে শুধু বেশিরভাগ উত্তরেই জানি না বলছিল, যার কারণে পুলিশ তার উপর সন্দেহ করছিল। এরপর ইন্সপেক্টর শ্যাম তার হাতের ট্যাটুটা দেখতে পায়, কিন্তু পুষ্পা ট্যাটুর জয়া নামটা চেঞ্জ করে শ্রেয়া করে নিয়েছে। শ্যাম যখন জিজ্ঞাসা করে যে তোমার নাম তো পুষ্পা, তাহলে তুমি হাতে শ্রেয়া লিখিয়েছ কেন, তখন উত্তরে সে বলে যে তার দাদু তাকে এই নামে ডাকতে পছন্দ করত, তাই সে তার হাতে এই নামটি লিখিয়ে রেখেছে। এবার শ্যাম তার একটা ফটো তোলার কথা বলে, কিন্তু তাতেও সে মানা করে দেয়। সে বলে আমাদের ঘরের মেয়েরা এইভাবে ফটো তোলে না। অবশেষে সে ফটো তুলতে রাজি হয়, কিন্তু মুখ থেকে বড় ঘোমটাটা সে সরায় না। এরপর যখন তারা সেখান থেকে চলে যায়, তখন শ্যাম জয়া বলে ডাকে, যাতে পুষ্পা পিছনে ফিরে তাকায়। তখনই শ্যাম বুঝে যায় এই পুষ্পাই আসলে জয়া। অন্যদিকে মঞ্জু দিদা ফুলকে নিজের বাড়ি নিয়ে আসে, যেখানে সে একাই থাকতো। ফুল জিজ্ঞাসা করলে সে বলে আমি স্বামী ছেলে সবাইকেই তাড়িয়ে দিয়েছি, কারণ তার স্বামী তারই পয়সায় মদ খেত আর বাড়ি এসে তাকে মারত। ফুল দাদিকে বলে আমি আপনার দোকানের জন্য কোনো মিষ্টি বানিয়ে দিই। তখন দাদি বলে তুমি এটা পারবে? উত্তরে সে বলে হ্যাঁ, আমার মা তো এইসবই শিখিয়েছে। এই বলে সে মিষ্টি তৈরি করে দেয়। মঞ্জু দাদির দোকানে একটা লোক আসতো, যে একবার সিঙ্গারা নিয়ে 4 বার চাটনি নিত। দাদি তাকে খুব বকতো, কিন্তু আজ ফুলের তৈরি কালাকাঁদ মিষ্টি সে তাকেই প্রথম 2 চামচ খেতে দেয়। এই দেখে ফুল প্রথমে দাদিকে মিষ্টি চাখতে বললে দাদি বলে আমার জীবনে তেমন ভালো কিছুই নেই মিষ্টি খাবার মতন। অন্যদিকে পুলিশ অফিসার শ্যাম পুষ্পার উপর নজর রাখা শুরু করে দেয়। পুষ্পা কোথায় যায় আর কি করে ওরা দেখতে পায় পুষ্পার কাছে মোবাইল আছে। সে মন্দিরে এই জন্যেই যেত কারণ সেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। অন্য সিনে আমরা পুষ্পাকে দেখতে পাই, সে দীপকদের ধান ক্ষেত দেখছিল। তখন ওখানে গুঞ্জন নামের একটি ছেলে আসে, যে দীপকের ভালো বন্ধু ছিল। পুষ্পা তাকে জিজ্ঞাসা করে আপনি কি কাজ করেন? উত্তরে গুঞ্জন বলে আমি প্রিন্টিংয়ের কাজ করি, এখানে কারোর বিয়ে বা ইমেলের পোস্টার সব আমিই প্রিন্ট করি। গুঞ্জন পুষ্পার সাথে কথা বলে বুঝতে পারে সে শিক্ষিত, তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? পুষ্পা বলে আমি মাধ্যমিক পাশ করেছি। ঠিক সেই সময় দীপকের বাবা সেখানে চলে আসে আর গুঞ্জনকে বলে ক্ষেতে খুব পোকা হওয়ায় ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই কীটনাশক দিতে হবে। পুষ্পা তাদের কথা শুনে বলে ক্ষেতে কীটনাশক দিলে পোকার সাথে ফসলেরও গুণগত মান কমে যাবে। তখন পুষ্পা তাদেরকে একটা বুদ্ধি দেয়। সে বলে 4টি টিনের বাক্স জোগাড় করে তার গায়ে হলুদ রং লাগিয়ে তার উপর আঠা দিয়ে ক্ষেতের 4 কোণে 4টি লাঠি পুঁতে তার মাথায় বাক্সগুলো রেখে দিতে হবে, কারণ পোকা হলুদ রঙে আকৃষ্ট হয় আর বাক্সের গায়ে আঠা থাকার জন্য তারা সবাই বাক্সের গায়ে আটকে যাবে, এতে ফসলেরও কোনো ক্ষতি হবে না। এই সব শুনে গুঞ্জন তাকে জিজ্ঞাসা করে সে এই সব কোথা থেকে শিখলো। উত্তরে পুষ্পা বলে তার বাবারও অনেক ক্ষেত আছে আর সেও তার বাবার সাথেই চাষ করত, সেখান থেকেই সে এই সব শিখেছে। অন্যদিকে দীপক তার বউকে খুঁজে দেওয়ার জন্য এমএলএ সাহেবের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু তখন ভোটের প্রচার চলার কারণে এমএলএ সাহেব বউ হারিয়ে যাওয়ার বদলে বলতে থাকে যে অপোজিট পার্টি তার বউকে নিশ্চয়ই কিডন্যাপ করে নিয়েছে, এবং সে আরও বলে যে আমরা তাদেরকে ছাড়ব না। কিন্তু দীপক তো এইসব কিছুই বোঝে না। এরপর পুষ্পা যখন তার ঘরে আসে সে দেখে বাবলু তার ফোন হাতে বসে আছে। তখন সে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে বাবলুর হাত থেকে ফোনটা নিয়ে নেয়। বাবলু তখন তাকে জিজ্ঞাসা করে তুমি ফোনটা কেন লুকিয়ে রেখেছো?
পুষ্পা তখন বলে, কই, আমি তো লুকিয়ে রাখিনি। বাবলু তখন আবারও বলে যে সে কোনো কিছু বালিশের নিচে রাখলে সেটা তো লুকিয়ে রাখাই হয়। আমার মাও তো বাবার ফটো বালিশের নিচেই রাখে। পুষ্পা তখন বাবলুকে বলে, তুমি এই কথা কাউকে বলবে না, তাহলে আমি তোমাকে ফোনে গেম খেলতে দেব। এই কথায় বাবলুও রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা ফুলকে দেখতে পাই। সে মাঞ্জু দাদির দোকানেই কাজ করছিল। মাঞ্জু দাদিকে দেখে তারও মনে হয় যে সে বাড়ি ফিরে নিজেও কিছু কাজ করে তার সংসারকে সাহায্য করবে, সেও আত্মনির্ভর হবে। এদিকে দীপক এখনও ফুলের জন্যই অপেক্ষা করছিল। অন্যদিকে পুষ্পা বাড়ির সবার সাথে বসে গল্প করছে। ঠিক তখনই সে পুনামের হাতে একটা ছবি দেখতে পায়, যেটা তার স্বামীর ছবি ছিল, আর এটা সে নিজের হাতেই এঁকেছে। পুনাম এত সুন্দর ছবি আঁকে দেখে পুষ্পা খুব অবাক হয়। এরপর দেখা যায় পুষ্পা পুনামকে একটি ছবি আঁকতে বলে। সিন অন্যদিকে চলে যায়, যেখানে দীপক ফুলের দুঃখে তার বন্ধুদের সাথে বসে মদ খাচ্ছে। সিন চলে যায় আবার রাতে। পুষ্পা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। তখনই সেখানে দীপক এসে যায়। নেশা করে আসার ফলে দীপক বাড়ির সামনে পড়ে যায়। তখন পুষ্পা তাকে ঘরে নিয়ে আসে। এরপর আমরা দেখি সকাল হয়ে যায়, আর পুনামও পুষ্পার বলা ছবিটা এঁকে তাকে দেখাতে আসে। অন্যদিকে শ্যামবাবুর কাছে একটি ফ্যাক্স আসে, যেটায় পুষ্পার ছবি ছিল, আর এই ফটো দেখে তার সন্দেহ দূর হয়ে যায়, কারণ পুষ্পাই আসলে জয়া। এরপর সে জয়াকে গ্রেফতার করতে দীপকদের বাড়ি আসে, কারণ সে প্রথম থেকেই জয়াকে সন্দেহ করছিল। তখনই দীপকও বাড়ি পৌঁছায় এবং ইন্সপেক্টর শ্যামকে দেখে জিজ্ঞাসা করে তারা পুষ্পাকে গ্রেফতার করছে কেন। উত্তরে শ্যাম বলে যে সে পুষ্পা না, ওর আসল নাম জয়া এবং তার বিয়ে হয়েছে প্রদীপের সাথে, কিন্তু সে সব গয়না চুরি করে নিজের নাম ঠিকানা বদলে এখানে এসে আছে। এর উত্তরে জয়া বলে সে চোর না। কিন্তু ইন্সপেক্টর শ্যাম তার কোনো কথা না শুনে তাকে থানায় নিয়ে চলে যায়। উল্টো দিকে দীপক আর তার বাড়ির লোকেরও ধারণা হয় যে জয়াই হয়তো ফুলকে কিডন্যাপ করেছে। এরপর সেখানে দীপকের ছোটবেলার বন্ধু গুঞ্জন আসে, আর সে তাকে একটা পোস্টার দেখায় যেখানে ফুলের ছবি ছিল। আসলে জয়া পুনাম আর গুঞ্জনের সাহায্য নিয়ে ফুলকে খুঁজে বের করতে চেয়েছিল। অন্য সিনে আমরা দেখতে পাই মাঞ্জু মাসির কাছে ছোট একটি পোস্টার আনে, যাতে ফুলের ছবি আছে। সেখানে গ্রামের নাম আর একটি ফোন নাম্বারও দেওয়া ছিল, যেটি দেখে তারা খুব খুশি হয়। এরপর তারা সেই পোস্টারটি নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়, কিন্তু সেই নাম্বারে ফোন করলে তারা কাউকেই পায় না, কারণ ফোনটি ছিল জয়ার, যেটি এখন পুলিশের কাছে জমা আছে। এরপর স্টেশন মাস্টার ফুলকে দীপকের গ্রামে পৌঁছানোর সব ব্যবস্থা করে দেয়। সিন চলে যায় থানায়। সেখানে দীপক পোস্টার হাতে শ্যামের কাছে আসে, আর সেখানেই আমরা জানতে পারি গল্পের আসল অংশ। জয়া পুষ্পা নাম নিয়ে দীপকের বাড়ি ছিল, কারণ সে কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়, যার জন্য সে দেরাদুন কলেজে অ্যাডমিশন টেস্ট দেয় এবং তাতে সিলেক্ট হয়। কিন্তু তার বাড়ির লোক এই বিষয়ে একেবারেই রাজি ছিল না, তাই তারা জোর করে জয়ার বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে জয়ার স্বামী প্রদীপ মানুষটা একেবারেই ভালো ছিল না, কারণ সন্তান না হওয়ার কারণে সে তার প্রথম স্ত্রীকে পুড়িয়ে মারে, সেই কথাটা জয়া জেনে যায়। এবং পণ কম হওয়ার কারণে প্রদীপ তার বাবা মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করে। কিন্তু এই সব কিছুর পরেও আমি আমার ভাগ্যকে মেনে নিয়ে বিয়ে করি, এই কথাটা জয়া বলে। কিন্তু যখন দীপক আমাকে ভুল করে নিয়ে চলে আসে, তখন আমি ভাবি আমার ভাগ্য হয়তো আমাকে আরেকটা সুযোগ দিচ্ছে। এই ভেবে সেটাকে আমি কাজে লাগাই। আমি নিজের গয়না বিক্রি করে যেই 25,000 টাকা পাই, সেটা দিয়ে মানি অর্ডার করে আমি আমার কলেজের অ্যাডমিশন ফিস ভরেছি। আর আমি দেরাদুনে যাবার টিকিটও কেটে ফেলেছিলাম, কদিন পরই আমি চলে যেতাম। এবং জয়া আরও বলে যে আমি যাওয়ার আগে ফুলকে খুঁজে দিয়ে যেতে চেয়েছিলাম। আপনি আমার ফোনটা একবার দেখুন, কেউ হয়তো ফুলের সন্ধান পেয়ে তাতে নিশ্চয়ই কল করেছে। ইন্সপেক্টর শ্যাম জয়ার ফোন চেক করে আর দেখে তাতে সত্যি 12টি মিসড কল ছিল। ফোন করলে জানা যায় কাছেরই মূর্তি নামের এক স্টেশনে ফুল আছে। শ্যাম দীপককে ছেড়ে দেয়, কিন্তু জয়াকে ছাড়ে না, কারণ তার স্বামী প্রদীপ তাকে নিতে আসছিল। এরপর প্রদীপ সেখানে আসে আর শ্যামকে ঘুষ দিতে চায়।
সবার সামনে সে জয়ার গায়ে হাতও তোলে আর বলে, তুই বাড়ি চল, তারপর তোর গায়ের চামড়া আমি তুলব। এই বলে সে জয়াকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু ইন্সপেক্টর শ্যাম তাতে বাধা দেয় আর বলে, জয়া তোমার সাথে যেতে চাইছে কি না সেটা তার ইচ্ছা, তাকে জোর করা যাবে না। আর তুমি যে থানায় দাঁড়িয়ে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছো সেটাও সবাই দেখেছে, এবং মেয়েদের গায়ে হাত তোলা সেটাও একটা বড় অপরাধ। আর আমি চাইলে তোমার প্রথম বউকে পুড়িয়ে মারার কেসটাও রিওপেন করতে পারি। এই সব শুনে প্রদীপ ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি দীপক স্টেশনে দৌড়াচ্ছে, আর সেখানে অবশেষে ফুলের সাথে তার দেখা হয়েই যায়। দীপক ফুলকে বাড়ি নিয়ে আসে, বাড়ির সবাইও ফুলকে দেখে খুব খুশি হয়। ফুলের বাড়ি পৌঁছানোর কথা মঞ্জু দাদি জানলে সেও খুব খুশি হয়। এর পরের সিনেই আমরা দেখি জয়া পড়াশোনা করার জন্য দেরাদুন চলে যাচ্ছে, আর দীপকের বাড়ির লোকও তাকে ছাড়তে এসেছে। জয়াও সবাইকে বিদায় জানিয়ে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানেই গল্পটি শেষ হয়ে যায়।